हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वर्क विथ मी। तो डियर फ्रेंड्स, आज আমরা গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 12 করব। কনসেপ্ট 27 অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অলরেডি আমরা নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ কমপ্লিট করেছি, ডেডিকেটেড ভিডিও হিসেবে আমরা পড়েছি। আজ আমরা একই প্রসেসে অ্যাডভার্ব ফ্রেজটাকেও কমপ্লিট করব। তো চলো প্রথমে আমরা দেখব অ্যাকর্ডিং টু ফর্ম কী হয়, অ্যাকর্ডিং টু ফাংশন কীভাবে চিনব, ট্রিক কী রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আমরা দেখে নেব। তো চলো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, শুরু করা যাক অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ডিয়ার ফ্রেন্ডস, এই 5টা ফর্ম আমি লিখেছি। অ্যাকর্ডিং টু ফর্ম অ্যাডভার্ব ফ্রেজ আমরা এই 5টা স্ট্রাকচারকে বলতে পারি। তো চলো একটা একটা করে স্ট্রাকচার দেখা যাক। প্রথম স্ট্রাকচার হচ্ছে, যদি দেখো যে অ্যাডভার্ব প্লাস কনজাংশন প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ দুদিকে দুটো অ্যাডভার্ব রয়েছে আর মাঝে একটা কনজাংশন রয়েছে, তো সেই যে ফ্রেজটা হবে সেটাকে অ্যাকর্ডিং টু ফর্ম আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। যেমন এগেন অ্যান্ড এগেন, তাহলে এগেনও হচ্ছে একটা অ্যাডভার্ব, এদিকেও এগেন রয়েছে অ্যাডভার্ব, মাঝে আছে অ্যান্ড কনজাংশন। ঠিক একইভাবে অফ অ্যান্ড অন, তাহলে অফ আর অন হচ্ছে অ্যাডভার্ব, মাঝে আছে অ্যান্ড কনজাংশন। সুনার অর লেটার, সুনার লেটার অ্যাডভার্ব, মাঝে আছে অর কনজাংশন। এবার এর আগে দেখো আমি ডট ডট দিয়েছি, কারণ এর আগেও কিছুটা রয়েছে, এখানে সাবজেক্ট ভার্ব কিছু আমি লিখিনি, যা খুশি থাকতে পারে, শুধুমাত্র ফ্রেজের অংশটুকু আমি লিখেছি যেভাবে আগে ফ্রেজগুলো আমরা করেছি। তো ফার্স্ট স্ট্রাকচার, যেটাকে আমরা হেড স্ট্রাকচার বা মেন স্ট্রাকচার যেটাকে বলবো, সেটা হচ্ছে এটাই অ্যাডভার্ব ফ্রেজের। তোমরা লক্ষ্য করেছো যে নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ যখন আমি বলেছিলাম, প্রথমের যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম সেটাকে হেড স্ট্রাকচার বলছিলাম, যে সেটাই প্রধান, কিন্তু এছাড়াও অনেক সাব স্ট্রাকচারও হয়, সেগুলোকেও সাথে সাথে আমি দেখিয়েছি। তো এখানে দেখো অ্যাডভার্ব প্লাস কনজাংশন প্লাস অ্যাডভার্ব, এটা হচ্ছে প্রধান স্ট্রাকচার অ্যাডভার্বিয়াল ফ্রেজে। এছাড়াও অনেক স্ট্রাকচার হয়, সেগুলো আমরা একে একে দেখে নিই। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবার তুমি বলবে দাদা এই সেম স্ট্রাকচার তুমি অ্যাডজেক্টিভ ফ্রেজেও লিখেছিলে। অবশ্যই লিখেছিলাম। তো একই স্ট্রাকচারের ফ্রেজ, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজেও হবে, সেটা আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজেও হবে। এবার তুমি বলবে স্ট্রাকচারটা যদি সেম হয়ে যায় দুটোতেই, তাহলে বুঝবো কী করে কোনটা হবে? ফাংশন। তখন আমাদের ফাংশন দেখতে হবে, আর তোমাদের আমি অ্যান্সার অবশ্যই ফাংশন দেখে করতে বলেছি। প্রত্যেক ফ্রেজের ভিডিওতে জোর দিয়ে দিয়ে একটা কথা আমি বলছি, স্ট্রাকচার ওয়াইজ আমি তোমাদের যাতে হেল্প হয় চিনতে, সেই জন্য দেখাচ্ছি। অ্যান্সার অবশ্যই ফাংশন ওয়াইজ করতে হবে। তাহলে এইখান থেকে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সেম স্ট্রাকচার অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রেও হয়, আবার সেম স্ট্রাকচার অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রেও হয়। তো চলো এখানে আমরা দেখে নিই, যেমন অন দ্য রুফ, তাহলে অন হচ্ছে প্রিপোজিশন আর রুফ হচ্ছে নাউন, প্রিপোজিশন প্লাস নাউন, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইন টাইম, দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, টাইম হচ্ছে নাউন, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাট হোম সেম। ইন এ ফ্রিকোয়েন্ট ম্যানার, দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, ফ্রিকোয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর ম্যানার হচ্ছে নাউন, তাহলে প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। 3 নম্বর যেটা ফর্ম আছে আমাদের, সেটা হচ্ছে এভরি প্লাস টাইম এক্সপ্রেশন। টাইম এক্সপ্রেশন মানে যে কোনো টাইম বাচক কোনো শব্দ, যেমন সেটা তোমার ইয়ার হতে পারে, মান্থ হতে পারে, উইক হতে পারে, ডে হতে পারে, মর্নিং, ইভিনিং, ডন, সানসেট, সানরাইজ, যা খুশি যেটা টাইমকে নির্দেশ করছে। তো দেখো এখানে এভরি মান্থ, এভরি মর্নিং, এরকম যা খুশি থাকতে পারে এভরি দিয়ে। তাহলে এই এভরি প্লাস টাইম এক্সপ্রেশন যেটা, এটাও কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাকর্ডিং টু ফর্ম। এবং এখানেও ডট ডট আছে, মানে এটা একটা কমপ্লিট সেন্টেন্স না, এর আগে সাবজেক্ট ভার্ব রয়েছে অনেক কিছু, তারপরে এই অংশটা রয়েছে, এই ফ্রেজটা শুধুমাত্র ফ্রেজটুকু লিখেছেন। নাম্বার 4 নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ। নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ, এই জায়গাটা একটু কারেকশান করে নাও। আমি নাউন ফ্রেজের ভিডিওতে, সেখানে নাউন ফ্রেজেতে আমি এটাকে দিয়ে দিয়েছিলাম স্ট্রাকচারে, নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ। তো এটা একটু ভুল হয়েছে, এটাকে তোমরা অবশ্যই কারেকশান করে নেবে। নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ যেটা, এটা কিন্তু আমরা তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজেতে রাখবো। আর এইটা আমি আজকে বানাতে গিয়ে একটা তোমার গ্রামার বইয়েতে পেয়ে গেছি, এক্স্যাক্টলি এটাই দেয়া আছে, নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজের স্ট্রাকচারই সেটাকে দেয়া আছে, নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজকে।
আর তার এক্সাম্পলেও এটা দেওয়া আছে, সেই জন্য এক্স্যাক্টলি আমি সেই গ্রামার বই থেকে এটাকে তুলে দিয়েছি। তাহলে এটা একটা কারেকশান হচ্ছে, তোমরা এটা কারেকশান করে নাও। আশা করছি খাতাতে লিখছো সবাই, তো সেখানে যেখানে নাউন ফ্রেজে লিখেছিলে সেই জায়গা থেকে কেটে এটাকে নিয়ে এসো তোমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ঘরে। ওকে, তাহলে চলো দেখি আমরা। দ্য সান হ্যাভিং সেট দে রিটার্ন হোম। তাহলে দেখো এই নাউন ফ্রেজের ভিডিওতে দুটো কারেকশান হয়েছে। একটা কারেকশান আমি লিখে দিয়েছিলাম, দেখবে যে ভিডিওটা আছে ডেসক্রিপশানের নিচেই, সেখানে আমি সেই কারেকশানটা করে দিয়েছি। আর এখন একটা কারেকশান করে দিলাম, এটাকেও আমি দিয়ে দেবো ওখানে। তো এই দুটো কারেকশান অবশ্যই তোমরা করে নেবে। যদি কিছু গণ্ডগোল থাকে ভিডিওতে, আমি পরের ভিডিওতে অবশ্যই সেটাকে তোমার ক্লিয়ার করে দিই, সেটাকে কারেক্ট করে দিই, যাতে ভুল ইনফরমেশান না চলে যায়। দ্য সান হ্যাভিং সেড দে রিটার্ন হোম। তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি, এই যে স্ট্রাকচারটা শুরুতে, তারপর একটা কমা, তারপরে একটা তোমার মেইন যেটা এখানে ক্লজ শুরু হচ্ছে দে রিটার্ন হোম। তো এই যে প্রথমে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস বেস ফর্ম প্লাস আইএনজি, এই স্ট্রাকচারটা হচ্ছে তোমার অ্যাবসলিউট স্ট্রাকচার, নমিনেটিভ অ্যাবসলিউট। দ্য সান হ্যাভিং সেট, তো এটাকে আমরা কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি এটা আসে কি ফ্রেজ, অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্সার করবে তোমরা। ওকে, তাহলে 5 নম্বর হচ্ছে ইনফিনিটিভ প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার দেখো, আবার আমরা ইনফিনিটিভ প্লাস এই যে অবজেক্টের বিষয়টা, এটা কিন্তু আমরা নাউন ফ্রেজেতেও বলেছিলাম। যেমন বলেছিলাম হি লাইকস টু প্লে ক্রিকেট, এটাকে আমি বলেছিলাম এই যে টু প্লে ক্রিকেট, ইনফিনিটিভ প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা নাউন ফ্রেজের। আবার দেখো সেম স্ট্রাকচার এখানে আমি দিয়েছি, ইনফিনিটিভ প্লাস অবজেক্ট, হি ওয়েন্ট টু সি দ্য ফেয়ার। এখানে টু সি দ্য ফেয়ার, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে অ্যাকর্ডিংস টু স্ট্রাকচার। আবার তুমি একই প্রশ্ন করবে, দাদা তাহলে বুঝবো কী করে, অ্যান্সারটা কী করে করবো? অ্যান্সারটা করবে ফাংশান দেখে, আর সেই ফাংশানটা কীভাবে দেখবে সেটা আমি এর পরে বলছি। আগে এগুলো লিখে নাও তোমরা। তাহলে হি ওয়েন্ট টু সি দ্য ফেয়ার, দেখো টু সি হচ্ছে এখানে ইনফিনিটিভ, আর ফেয়ার হচ্ছে এখানে নাউন। তাহলে ইনফিনিটিভের এটা অবজেক্ট, তাহলে ইনফিনিটিভ প্লাস অবজেক্ট যে স্ট্রাকচারটা, এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজেও থাকবে, এটা আবার নাউন ফ্রেজেও থাকবে। তাহলে এবার ক্লিয়ার করার জন্য আসি আমরা অ্যাকর্ডিং টু ফাংশন। তো ডিয়ার ফ্রেন্ডস, অ্যাকর্ডিং টু ফর্ম এই 5টা স্ট্রাকচার করে নাও তোমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজের। এবার আমরা দেখি অ্যাকর্ডিং টু ফাংশন। তো ফ্রেন্ডস, এবার আমরা দেখি অ্যাকর্ডিং টু ফাংশন কোনগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখানে 4টে আমি দেখো আলাদা আলাদা ভাগ লিখেছি অ্যাকর্ডিং টু ফাংশন। প্রথম হচ্ছে যে ফ্রেজগুলো প্লেস ইন্ডিকেট করে, ফ্রেজ ইন্ডিকেটিং প্লেস, ফ্রেজ ইন্ডিকেটিং টাইম, যে ফ্রেজগুলো টাইম ইন্ডিকেট করে, ফ্রেজ ইন্ডিকেটিং ম্যানার, যে ফ্রেজগুলো ম্যানার বা কোনো কাজের ধরনকে নির্দেশ করে বা ইঙ্গিত করে। আর 4 নম্বর হচ্ছে ফ্রেজ ইন্ডিকেটিং পারপাস, কজ অর রেজাল্ট, যে ফ্রেজগুলো কোনো উদ্দেশ্য, কোনো কারণ বা কোনো ফলাফল বা রেজাল্টকে ইন্ডিকেট করে, সেই ফ্রেজগুলোকে অ্যাকর্ডিং টু ফাংশন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। এক্সাম্পল আমি এখানে অনেক দিয়েছি, একটু দেখে নাও তোমরা। প্রথম হচ্ছে প্লেস ইন্ডিকেটিং যে ফ্রেজগুলো রয়েছে, যেমন বললো অন দ্য ওয়ে, ইন দ্য রিভার, ইন দ্য স্ট্রিট, টু এ ফরেন ল্যান্ড, ইন দ্য ফিল্ড, ইন দ্য পার্ক, এটসেট্রা। টাইম ইন্ডিকেট করে যে সমস্ত ফ্রেজ, যেমন ওয়ান্স আপন এ টাইম, ইন দ্য পাস্ট। এবার ইন দ্য পাস্ট লিখেছি মানে ইন দ্য ফিউচার হবে না? অবশ্যই হবে। অল ডে লং, বিফোর লং, থ্রু আউট দ্য ইয়ার, অ্যাট দ্য 11th আওয়ার, ইন নো টাইম, উইথাউট এনি ডিলে, এটসেট্রা। তো এই ফ্রেজগুলো প্রত্যেকটাই দেখো কি ইঙ্গিত করছে, সময় নির্দেশ করছে, সেই জন্য এদের ফাংশন ওয়াইজ আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। 3 নম্বর, যে ফ্রেজগুলো ম্যানার নির্দেশ করে, ধরন, যেমন উইথাউট গ্রেট কেয়ার, উইথ গ্রেট ডিভোশন, ইন এ ডিসেন্ট ওয়ে, অ্যাট এ গ্রেট স্পিড, অ্যাট এনি কস্ট, ইন এ রাফ ওয়ে, এটসেট্রা। তো এগুলো সব ম্যানার নির্দেশ করছে, এগুলো হচ্ছে ফাংশন ওয়াইজ অ্যাডভার্ব ফ্রেজ। লাস্ট নাম্বার 4, ফ্রেজ ইন্ডিকেটিং পারপাস, কজ আর রেজাল্ট, যেমন আমরা পাচ্ছি টু ক্যাচ দ্য ট্রেন। আমি কোনোটারই কমপ্লিট সেন্টেন্স লিখিনি, শুধু ফ্রেজটুকু লিখেছি। টু ক্যাচ দ্য ট্রেন, তাহলে ট্রেন ধরাটা হচ্ছে তার পারপাস। টু সি দ্য সাফারিং অফ দ্য পুয়ার, টু মেক এ গুড রেজাল্ট, এইগুলো হচ্ছে তোমার কি নির্দেশ করছে, হয় পারপাস অথবা কজ অথবা রেজাল্ট। তাহলে এইগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন অ্যাডভার্ব ফ্রেজ।
তো ডিয়ার ফ্রেন্ডস, এই অ্যাকর্ডিং টু ফাংশন অ্যাডভার্ব ফ্রেজ তোমরা বলবে দাদা এখানে তো শুধুমাত্র কয়েকটা তুমি এক্সাম্পল দিয়ে দিয়েছো শুধু, এবার বিষয়টা বোঝাও যে চিনবো কীভাবে। তো চলো সেটা দেখে নিই আমরা, যে বুঝবো কী করে যে এই ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাকর্ডিং টু ফাংশন। কিভাবে চিনবে তোমরা? পরীক্ষাতে যখন আসবে কোনো একটা ফ্রেজ আইডেন্টিফাই করতে দেবে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিনা, সেটা কিভাবে বুঝবে তোমরা? অ্যাকর্ডিং টু ফাংশন অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে চিনবে তার একটা প্রসেস আমি বলে দিলাম। যে ফ্রেজগুলো লিখেছিলাম যদি সেটা টাইম ইঙ্গিত করে, যদি সেটা প্লেস ইঙ্গিত করে, এইভাবে তুমি বুঝতে পারো বা ফ্রেজ মুখস্থ করতে পারো। সেকেন্ড টাইপ হচ্ছে প্রশ্ন করতে পারো ভার্বকে। তাহলে যেটা ভার্ব থাকবে সেই ভার্বকে তুমি কী দিয়ে প্রশ্ন করবে? হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হাউ লং, হাউ ফার, হাউ মেনি টাইমস, হাউ মাচ ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ফ্রেজটি আসে সেটি হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। যেমন দেখো আমরা এক্সাম্পল দিয়েছি এখানে, জাহানারা স্যাং লাস্ট ইভিনিং। তাহলে গত সন্ধ্যায় জাহানারা গান গিয়েছিল। এবার দেখো যদি তুমি এই স্যাংকে প্রশ্ন করো যে কখন গান গিয়েছিল, অর্থাৎ হোয়েন দিয়ে যদি প্রশ্ন করো, এই ফ্রেজটা উত্তরে আসছে লাস্ট ইভিনিং। যেহেতু এই ফ্রেজটা অ্যান্সারে আসছে আমাদের কিসের অ্যান্সারে? ভার্বকে যখন আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করলাম, তাহলে এই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাকর্ডিং টু ফাংশন। কারণ কি? কারণ একটা অ্যাডভার্ব এই কাজগুলো করতে পারে। কোন কাজগুলো? ভার্বকে যদি তুমি এই হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই দিয়ে কোয়েশ্চেন করো, যে অ্যান্সারটা আসবে সেটা হবে অ্যাডভার্ব। নামই দেখো অ্যাডভার্ব, ভার্বের সাথে কিছু অ্যাড করছে। শুধুমাত্র জাহানারা স্যাং বলে ছেড়ে দিলেই হতো, কিন্তু কিছু এক্সট্রা ইনফরমেশান দিল। কার সম্পর্কে? জাহানারা সম্পর্কে দেয়নি, ইনফরমেশানটা দিচ্ছে ভার্বের সম্পর্কে। সেই জন্য এটা অ্যাডভার্বের কাজ করছে। যেহেতু ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মেঘা কুড নট বাই দ্য লেহেঙ্গা ফর ওয়ান্ট অফ মানি। টাকার অভাবে মেঘা লেহেঙ্গাটা কিনতে পারেনি। কেন কিনতে পারেনি? টাকার অভাবে। তাহলে এখানে হোয়াইয়ের অ্যান্সার দিচ্ছে এই ফ্রেজটা। যদি তুমি ভার্বকে এই কুড নট বাইকে হোয়াই দিয়ে প্রশ্ন করো তাহলে এই অ্যান্সারটা আসছে এই ফ্রেজটা ফর ওয়ান্ট অফ মানি। এটাও তাহলে হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক একইভাবে মাই টিচার হ্যাজ বিন লিভিং অন হিজ লিটল সেভিংস। তাহলে আমার যিনি শিক্ষক তার অল্প যে সেভিংস রয়েছে সেটার উপরে নির্ভর করেই বেঁচে রয়েছেন। কিভাবে বেঁচে রয়েছেন? অন হিজ লিটল সেভিংস। এখানে যদি তুমি এই লিভিংকে প্রশ্ন করো হাউ দিয়ে তাহলে অ্যান্সার আসছে অন হিজ লিটল সেভিংস। তাহলে এটাও হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। গড ইজ প্রেজেন্ট ইন অল প্লেসেস। সমস্ত জায়গায় ঈশ্বর রয়েছেন। তাহলে এখানে ইন অল প্লেসেস কোথায় রয়েছেন প্রশ্ন করো, উত্তর আসছে ইন অল প্লেসেস। তাহলে এটা হোয়ারের অ্যান্সার দিচ্ছে। তাহলে এই ইন অল প্লেসেস এটাকেও আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আশা করছি আর কোনো সমস্যা নেই তোমাদের। এবার তুমি লক্ষ্য করো ফর ওয়ান্ট অফ মানি দেখো প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে, অন হিজ লিটল সেভিংস প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে, ইন অল প্লেসেস প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে এগুলো কি প্রিপোজিশনাল ফ্রেজ বলবো দাদা? না, কখনোই নয়। প্রিপোজিশন দিয়ে স্টার্ট হওয়া সত্ত্বেও এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ নয়। কারণ কাজ করছে কিসের? ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে। যেহেতু অ্যাডভার্বের ফাংশন করছে তাই এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজই হবে, এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ না কখনো। তাহলে আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের বিষয়টা। ট্রিক, চলো ট্রিক দেখে নিই আমরা। তো ট্রিক দিয়ে কিভাবে আমরা চিনতে পারবো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আমরা ট্রিক দেখে নিই এখানে। দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজে আমি তোমাদের ট্রিক বলে দিয়েছিলাম যে যদি কমপ্লিট ফ্রেজটাকে একটা সিঙ্গেল অ্যাডজেক্টিভ দ্বারা রিপ্লেস করা যায় তবেই সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন ফ্রেজের ট্রিক আমি তোমাদের বলেছিলাম যে ফ্রেজটার বদলে যদি আমরা সামথিং বা সামবডি বসাই এবং যদি সম্পূর্ণরূপে মিলে যায়, মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়, সেটাকে বলবো নাউন ফ্রেজ। একইভাবে অ্যাডভার্ব ফ্রেজ চেনার যে ট্রিক সেটা হচ্ছে দ্য ফ্রেজ ক্যান বি রিপ্লেসড বাই অ্যান অ্যাডভার্ব। যে ফ্রেজটা আছে যদি সেই ফ্রেজটার বদলে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব বসালে মিলে যায়, মিনিংফুল সেন্স তৈরি হয়, অর্থ না বদলায় সেন্টেন্সটার, তবে আমি বলতে পারবো সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন দেখো শি ওয়াকড ইন এ সাইলেন্ট ম্যানার। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা গঠন অনুযায়ী দেখে নিই, ঠিক যেভাবে অন্যান্য ফ্রেজগুলো দেখেছি আমরা। প্রথমে গঠন অনুযায়ী চেক করি আমরা, প্রিপোজিশন
প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এটা একটা স্ট্রাকচারে আমরা লিখেছিলাম যে প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয় সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, অবশ্যই পারে। সেকেন্ড আমরা দেখি অ্যাকর্ডিং টু ফাংশন মিলছে কি, ইন এ সাইলেন্ট ম্যানার, এটা কি বোঝাচ্ছে, এটা ধরন বোঝাচ্ছে, অর্থাৎ ফ্রেজ ইন্ডিকেটিং ম্যানার। ওকে, মিলে গেল। অন্যভাবে চেক করি দাদা, অন্যভাবে কিভাবে চেক করব, ভার্বকে প্রশ্ন করো শি ওয়াকড, হাউ কিভাবে কাজ করেছিল, উত্তর আসছে ইন এ সাইলেন্ট ম্যানার, তাহলে হাউ এর অ্যান্সার দিচ্ছে, তাহলে ফাংশন ওয়াইজও মিলে গেল, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমরা ট্রিক বসিয়ে দেখে নিই। ট্রিকটা আমরা কি করব, যে অ্যাডজেক্টিভ অথবা নাউনটা রয়েছে ওই অ্যাডজেক্টিভ বা নাউনটার ভিতরে কোনো একটাকে অ্যাডভার্বে যদি আমরা রূপান্তরিত করে দিই, এটা এক নম্বর প্রসেস। আর সেকেন্ড হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা কোনো নাউনকে কোনো শব্দটাকে তুমি অ্যাডভার্ব করতে পারছো না, অথচ পুরো ফ্রেজটার যে মিনিং সেই মিনিংয়ে একটা অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্বটার মিনিংও সেম, সেই অ্যাডভার্বটা বসালে পুরোটা মিলে যাবে। তাহলে এই দুরকমভাবে আমরা করতে পারি। তাহলে ইন এ সাইলেন্ট ম্যানার, এরকে আমি এই সাইলেন্টকে যদি অ্যাডভার্ব বানিয়ে সাইলেন্টলি লিখে দিই, তাহলে এই পুরোটাকেই আমি রিপ্লেস করতে পারবো সাইলেন্টলি। এই একটা মাত্র ওয়ার্ড দ্বারা এই পুরো ফ্রেজটা দেখো রিপ্লেস হয়ে যাচ্ছে। তাহলে শি ওয়াকড সাইলেন্টলি, এটারও যা মানে, শি ওয়াকড ইন এ সাইলেন্ট ম্যানার, এটারও তাই মানে। তাহলে কোনো রকম অর্থের পরিবর্তন ঘটলো না এবং একটা মাত্র সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্বের দ্বারা আমি রিপ্লেস করতে পারছি। তাহলে এই ফ্রেজটাকে আমি বলবো অ্যাডভার্ব ফ্রেজ। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের। আই অ্যাম বিজি অ্যাট দিস মোমেন্ট, এই অ্যাট দিস মোমেন্ট এটা আমি চেক করতে চাইছি কি ফ্রেজ। তাহলে দেখো তুমি প্রশ্ন করো যে কখন বিজি, উত্তর আসছে এখন, অ্যাট দিস মোমেন্ট। তাহলে যেহেতু হোয়েনের উত্তর আসছে তাহলে অবশ্যই এটাও কি ফ্রেজ হবে, অ্যাডভার্ব ফ্রেজ হবে। এবার তুমি চেক করো ট্রিক দিয়ে, এই যে অ্যাট দিস মোমেন্ট এটাকে আমি একটা মাত্র ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারি, সেটা হচ্ছে নাও। দেখো নাও মানেও কি, অ্যাট দিস মোমেন্ট, তার মানে আই অ্যাম বিজি নাও, এটাও বলতে পারি আমি। যেহেতু একটা মাত্র অ্যাডভার্ব দ্বারা ওয়ার্ড দ্বারা এটা রিপ্লেস হয়ে যাচ্ছে, তাই এটাকে আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি ট্রিক লাগিয়ে। 3 নম্বর, অল অফ এ সাডেন, হঠাৎ করে, হি ক্রাইড আউট। এই যে অল অফ এ সাডেন, তুমি প্রশ্ন করো ক্রাইড আউটকে হোয়েন দিয়ে, কখন কেঁদে উঠেছিল, অল অফ এ সাডেন, এটা অ্যান্সার আসছে। তাহলে হোয়েনের অ্যান্সার দিচ্ছে, তার মানে ফাংশন ওয়াইজ এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমরা যদি ট্রিক লাগাই, এখানে এই নাউনটা আছে সাডেন, একে আমি কি করে দেবো, অ্যাডভার্ব বানিয়ে দেবো সাডেনলি। তাহলে সাডেনলি করে দিলাম আমি, দেখো সাডেনলি হি ক্রাইড আউট, একদম মিলে যাচ্ছে মিনিং, কোনো চেঞ্জ হচ্ছে না এখানে। তাহলে ট্রিক ওয়াইজও এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। আবার বলছি ফ্রেন্ড, জোর দিয়ে, ট্রিক 100% ক্ষেত্রে লাগানো যায় না, বিশেষ কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই তুমি ট্রিকটাকে লাগাতে পারবে, কিন্তু 100% লাগে না। যদি ট্রিক বসিয়ে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে তাহলে তুমি করে দিতে পারবে অ্যান্সার সাথে সাথে। যদি না আসে ট্রিক দিয়ে, তখন আমি যেভাবে শেখালাম তোমাদের ওইগুলো দিয়ে প্রশ্ন করবে তুমি, হোয়েন দিয়ে, হোয়ার দিয়ে, হাউ দিয়ে, যে অ্যান্সারটা আসবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। তো আশা করছি আর কোনো সমস্যা নেই তোমাদের, ক্লিয়ার হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ জিনিসটা কি। প্রিপোজিশনাল ফ্রেজের সাথে এর কনফিউশন আসবে না তোমাদের। আর নেক্সট যে ভিডিওটা আসছে সেখানে আবার প্রিপোজিশনাল ফ্রেজও আমি ডিটেলসে বলবো, তাহলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এবার চলো আমরা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে PYQ কি এসেছে, প্রিভিয়াস ইয়ারের কি প্রশ্ন এসেছে সেটা একবার দেখে নিই আমরা। ডিয়ার ফ্রেন্ডস, এই যে কোয়েশ্চেনটা, এটা মাদ্রাসা সার্ভিস কমিশনের 9-10-এর 2023-এর যে প্রশ্ন, সেখানে এটা এসেছিল। দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। এখানে ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল এই পুরোটা আন্ডারলাইন করা ছিল, এই পুরো ফ্রেজটা। এবার জানতে চাইছে যে এটা কি ফ্রেজ, আইডেন্টিফাই করতে বলে, যে 4টে অপশান ছিল, নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো তোমরা এতক্ষণ শিখলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে দেখি তোমরা বুঝতে পারছো। দেয়ার ইজ এ গার্ডেন, তুমি প্রশ্ন করো হোয়ার ইজ দ্য গার্ডেন, গার্ডেনটা কোথায় আছে, ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে রয়েছে। তাহলে ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল এই যে পুরো ফ্রেজটা, এটাকে আমরা অ্যাকর্ডিং টু ফাংশন বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যান্সার হবে বি। এবার এর উত্তরে প্রথম যে অ্যান্সার কি দিয়েছিল কমিশন, সেটা এটাই দিয়েছিল, অ্যাডভার্বিয়াল ফ্রেজই অ্যান্সার দিয়েছিল। এটা রিভিউয়ের পর কি হয়েছে তাদের জানি না, অ্যান্সার করে দিয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা প্রিপোজিশনাল ফ্রেজ না, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ 100%। এবার কোনখান থেকে কতটা আন্ডারলাইন আছে, যেটা আমি প্রথম ক্লাস থেকে বলে আসছি তোমাদের, এই ফ্রেজের যতবার আমি তোমাদের ফ্রেজের ভিডিও দিয়েছি
ততবার আমি বলেছি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখা যে আন্ডারলাইনটা কোনখান থেকে কতটা রয়েছে, কতটা বোল্ড করা রয়েছে। কারণ এটাকে আমি দুটো আলাদা ফ্রেজ বানাতে পারি, একটা ইন ফ্রন্ট অফ এইটাকে একটা ফ্রেজ বানাতে পারি, আওয়ার স্কুল এটাকে আবার আরেকটা ফ্রেজ বানাতে পারি আমি। যদি চাইতো যে আওয়ার স্কুল এইটা কি ফ্রেজ, এইটুকু কি ফ্রেজ, তাহলে তুমি নাউন ফ্রেজের আমার ক্লাস করেছিলে, সেখানে লেখা আছে এই যে প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে আওয়ার স্কুল, তাহলে অবশ্যই এটা একটা নাউন ফ্রেজ হবে। যদি প্রশ্ন করতো ইন ফ্রন্ট অফ এইটুকু কি ফ্রেজ, তাহলে দেখো ইন ফ্রন্ট অফ এর কাজ কি, এর পরে ডান দিকে যে নাউনটা রয়েছে বা নাউন ফ্রেজটা রয়েছে তার সাথে যে বাকি অংশটা রয়েছে তোমার, সেই অংশটাকে অর্থাৎ গার্ডেন, এই গার্ডেনকে রিলেট করছে, গার্ডেনের সঙ্গে স্কুলের যে রিলেশান, কিসের রিলেশান, এটা অবস্থানগত রিলেশান, সেই অবস্থানগত রিলেশান দেখাচ্ছে। কে দেখাচ্ছে? এই ফ্রেজটা। আওয়ার স্কুল এই নাউনের সাথে অন্য একটা নাউনের রিলেশান দেখাচ্ছে অবস্থানগত, তাহলে এটাকে বলে প্রিপোজিশন। এটাই প্রিপোজিশনের কাজ। তাহলে আমরা বলতে পারি যে এই ইন ফ্রন্ট অফ এইটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু ইন থেকে যদি স্কুল পর্যন্ত আন্ডারলাইন করে দেয়, ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল এই পুরোটা যদি আন্ডারলাইন করে দেয়, তাহলে কিন্তু এটা আর ওই রিলেট করার কাজ করছে না, এটা শুধুমাত্র গার্ডেনটার অবস্থান দেখাচ্ছে। যেহেতু ভার্বকে আমরা প্রশ্ন করে পাচ্ছি কোথায়, হোয়ারের উত্তর আসছে, তাহলে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজই বলবো। তাহলে এটার অ্যান্সার কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু এই ইন ফ্রন্ট অফ। মেবি এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছিল তাদের, হয়তো ইন ফ্রন্ট অফ অবধি দিতে চেয়েছিল তারা, পুরোটা হয়ে গেছে আন্ডারলাইন, কিন্তু এইটুকুর জন্য দেখো পুরো অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কতটা কনফিউজিং বিষয় এটা, সেই জন্য প্রশ্নকারীরও উচিত খুব সাবধানে এগুলো মানে টাইপটা করা, যেটা গণ্ডগোল নিশ্চয়ই হয়েছিল, সেই জন্যই এরকম দু রকমের অ্যান্সার এসে গেছে। তো যাই হোক ফ্রেন্ড, আশা করছি তোমরা ধরে ফেলেছো বিষয়টা কি, সঠিক অ্যান্সার তোমরা এবার করে আসতে পারবে। নেক্সট ভিডিওতে প্রিপোজিশনাল ফ্রেজ আসবে ডিটেলসে। প্রিপোজিশনাল ফ্রেজ খুব ছোট, অল্প কিছু বললেই হয়ে যাবে। সাথে সাথে আমরা প্রিপোজিশনাল ফ্রেজের সাথে আরও গ্রামারের অন্য কনসেপ্ট আমরা নিয়ে আসবো। এটা হয়ে গেল আমাদের 27, 28-এ হয়ে যাচ্ছে প্রিপোজিশন। তাহলে আমি এক কাজ করি, 28, 29, 30 তিনটে কনসেপ্ট একসাথে বানিয়ে দিই পরের ভিডিওয়, ঠিক আছে? তারপরে আবার 30-এর পর থেকে আরও কনসেপ্ট, এবারে অনেক ধরনের কনসেপ্ট আছে গ্রামারে, সেগুলো একে একে নিয়ে আসবো। আর আমি ট্রাই করছি শর্টস বানানোর জন্য, মানে ছোট ছোট কিছু বিষয় হঠাৎ মনে পড়ে যায় আমার যে এইটা দিয়ে দিলে ভালো হয়, কিন্তু সঙ্গে সঙ্গে তো আর এসে আর ভিডিও বানানো সম্ভব হয় না। তো সেগুলো শর্টস করে যদি দেয়া যায়, বানাইনি আমি কোনো দিন আগে শর্টস, জানি না কীরকম বানাই, কীরকম ব্যাপার স্যাপার, দেখি যদি বানাতে পারি, ট্রাই করছি আমি আজকে একটা বানানোর, যদি হয় ঠিকঠাক তাহলে শর্টসের মাধ্যমেও মাঝে মাঝে আমি তোমাদের কিছু কিছু কনসেপ্ট, বিশেষ করে এই গ্রামারের কনসেপ্ট বা কোনো প্রিভিয়াস ইয়ার থেকে কোনো কোশ্চেন নিয়ে আলোচনা হয়ে গেলো ছোটো করে, শর্টস তো এবার বেশিক্ষণ হবে না, বড় জোর 3 মিনিটের হবে, তার বেশি হবে না, 1 মিনিট বা 3 মিনিট এরকম হবে। তো সেই রকম বা কিছু রেটোরিক্সের ওপর কিছু আলোচনা, তো এরকম ছোটো ছোটো দিতে পারবো আমি, তাহলে সেটা সুবিধা হবে দেয়ার। তো দেখি যদি হয় ভালো, না হলে অবশ্যই এরপরে আমাদের গ্রামারের ভিডিও আসছে। আর ওয়ার্ল্ড ইজ টু মাচের ওপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো, এই কবিতাটা আমি তোমাদের পড়িয়ে দেবো, ছোটো কবিতা আছে, বেশি সময় লাগবে না, এটাকে পড়িয়ে দেবো। আর স্কাইলার্ক পড়ানো এখন সম্ভব হচ্ছে না, অনেক বড়, অনেক সময় লেগে যাবে, পড়ানো যাবে না, সময় কম আমাদের হাতে। আর সিজ টুপস টু কঙ্কার তো বলো কী করে সম্ভব হবে এত বড় একটা ড্রামা পড়ানো। তারপরে আমি দেখছি কি করা যায়, যদি তোমরা বলো যে যতটা হয় পড়াও, ওকে? তো দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।